30 তারিখ রঞ্জনের বিয়ে হওয়ার কথা তার লাভ অফ দ্য লাইফ তিতলির সাথে, কিন্তু বিয়ের দিনটা আর তার জীবনে আসে না। বিয়ের আগের দিন অর্থাৎ হলুদের দিন রঞ্জন আবিষ্কার করে সে আসলে টাইম লুপে ফেসে গিয়েছে। সে যাই করুক না কেন টাইম লুপ থেকে আর বের হতে পারছে না। কি, কেন, কিভাবে এমন হচ্ছে? রঞ্জনের কি আর বিয়ে করা হবে না? এমনই মজার একটি কাহিনী নিয়ে তৈরি আমাদের আজকের মুভি। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি রাজকুমার রাও ও ওয়াকিমা গাব্বার অভিনীত ভুল চুক মাফ। মুভিটি প্রডিউস করেছে ম্যাড ডগ ফিল্মস, যারা স্ত্রী, স্ত্রী 2, মুঞ্জার মতো মাস্টারপিস হরর কমেডি মুভি আমাদের উপহার দিয়েছেন। চলুন কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করি। তার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের শুরুতে রঞ্জন ও তার প্রেমিকা তিতলিকে দেখানো হয়, যারা আজকে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল। হঠাৎ তিতলির মনে হয় সে যদি আজ পালিয়ে যায় তাহলে তার বাবার হার্ট অ্যাটাক হতে পারে, তাই সে রঞ্জনকে গাড়ি ঘোরাতে বলে। রঞ্জন বলে ওঠে পালানোর প্ল্যান তো তিতলিরই ছিল, তাছাড়া এখন বাড়ি ফিরে গেলে তার মা তাকে ছাড়বে না। এমনই ঝগড়া করতে করতে তিতলি গাড়ি থেকে নেমে যেতে চাইলে রঞ্জন তাকে বাধা দেয়। তখনই একজন কনস্টেবল এসে তাদের দেখে ভাবে তারা হয়তো গাড়িতে ইল্লিগাল কিছু করছে, তাই সে তাদের ধরে থানায় নিয়ে আসে। থানায় আসার পর ইন্সপেক্টর তাদের জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। রঞ্জন বলে সব কনস্টেবলের দোষ, তারা তো শুধু পালিয়ে যাচ্ছিল। সব শুনে ইন্সপেক্টর আবারও জিজ্ঞেস করে তারা এখন কি চাইছে। রঞ্জন বলে তারা এখন বাড়ি ফিরে বিয়ে করতে চায়। এদিকে থানার বারান্দায় রঞ্জন আর তিতলির পরিবার ঝগড়া করতে ব্যস্ত ছিল। তিতলির দুলাভাই তার বাবাকে খোঁচা দিয়ে বলে সে আগেই বলেছিল তিতলিকে সামলে রাখতে, এখন পুরো বেনারস তাদের নিয়ে হাসাহাসি করবে। রঞ্জনের বাবা বলে এই জন্যই তো বলছে ওদের বিয়ে দিয়ে দিতে। তখন তিতলির বাবা বলে ওঠে সে কখনোই রঞ্জনের সাথে তিতলির বিয়ে দেবে না। তাদের ঝগড়ার মাঝেই কনস্টেবল এসে জানায় ইন্সপেক্টর তাদের ভেতরে যেতে বলেছে। তারা ভেতরে আসার পরও ঝগড়া করেই যাচ্ছিল। ইন্সপেক্টর মধ্যস্থতা করে বলে এদের বিয়ে করিয়ে দিন, যদি আবারও পালিয়ে যায়। কিন্তু তিতলির বাবা কিছুতেই বিয়ের জন্য রাজি ছিল না, কারণ রঞ্জন বেকার। অনেক বোঝানোর পর তিতলির বাবা রঞ্জনকে 1 মাস সময় দেয়, বলে 1 মাসের ভেতর সরকারি চাকরি পেলে তার ও তিতলির বিয়ে হবে, নয়তো তাকে যেন বাড়ির আধা কিলোমিটারের মধ্যে দেখা না যায়। রঞ্জন বলে 1 মাসে কি হবে, অন্তত 2। এতটুকু বলতেই তিতলি বলে ওঠে অন্তত 2 মাস সময় তো দাও বাবা। তিতলির বাবা 2 মাস সময় দিতে রাজি হয়েছিল। তারপর তারা তিতলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্যপট পরিবর্তন হয়। রঞ্জন ছাদে নিজের বাবা, মামা ও বন্ধুর সাথে বসেছিল। তারা আলোচনা করছিল কিভাবে 2 মাসের মধ্যে সরকারি চাকরি পাওয়া যাবে, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পায় না। অন্যদিকে নিচে বাথরুমে রঞ্জনের বোন ক্যারি তার বয়ফ্রেন্ড সুশীলের সাথে ভিডিও কলে কথা বলার সময় বাইরে থেকে তার মা দরজা নক করলে সে বাধ্য হয়ে বাইরে বেরিয়ে আসে। সে ছাদে এসে সবাইকে চিন্তিত দেখে কারণ জানতে চাইলে তার বাবা থানায় হওয়া সব ঘটনা ক্যারিকে খুলে বলে। ক্যারিও অন্য বোনদের মতোই একটু মজা নেয়, তারপর বলে সে একজনকে চেনে যে এই ব্যাপারে তাদের সাহায্য করতে পারবে। ক্যারি পরের দিন রঞ্জনকে সাথে নিয়ে তার বয়ফ্রেন্ড সুশীলের সাথে দেখা করে। সুশীল গরুর মতো খেতে ব্যস্ত ছিল। রঞ্জন অধৈর্য হয়ে চলে যেতে গেলে সুশীল বলে মাত্র 2 মাসে তো সম্ভব নয়। রঞ্জন তখন ক্যারিকে দোষারোপ করতে থাকে যে খামোখা ক্যারির জন্য তার সময় নষ্ট হচ্ছে, এ তো কোনো কাজেরই না। ব্যাস, ক্যারি আর রঞ্জনের মধ্যে যুদ্ধ লেগে যায়। তখন সুশীল তাদের থামিয়ে দিয়ে বলে এই ব্যাপারে এখন শুধু ভগবানই তাদের সাহায্য করতে পারবে, উপরের ভগবান নয়, ভগবান দাস। সুশীল তাদের সাথে নিয়ে ভগবানের ঠিকানায় পৌঁছায়, যেখানে নিচে একজন নাচ শেখায় আর উপরে ভগবান দাসের অফিস। ভগবান দাস বলে রঞ্জন যতগুলো সরকারি পরীক্ষা দিয়েছে তার মধ্যে শুধুমাত্র সেচ বিভাগের 15 জন ক্যান্ডিডেটের চাকরির রেজাল্ট বাদে এই বছর বাকিগুলোর রেজাল্ট বেরই হবে না, অতএব চাকরি হওয়ার সম্ভাবনা নেই। সুশীল বলে গুরুজি একটু সাহায্য করুন, প্রেম ঘটিত ব্যাপার। তখন ভগবান দাস বলে মনে করো তোমার চাকরি হয়ে গিয়েছে। সবাই প্রচন্ড খুশি হয়। ভগবান দাস আবারও বলে ওঠে জয়নিং এর আগে 6 লাখ। রঞ্জন আরো বেশি খুশি হয়ে যায়, কারণ সে ভাবছিল চাকরি জয়েনের আগেই সরকার তাকে 6 লাখ টাকা দেবে। কিন্তু ভগবান দাস তার এই ভুল ভেঙে বলে টাকাটা রঞ্জন তাকে দেবে, আর তার মধ্যে 2 লাখ টাকা আবার অ্যাডভান্স। কোনো উপায় না পেয়ে রঞ্জন তাতেই রাজি হয়ে যায়। দৃশ্যপট পরিবর্তন হয়। রঞ্জন ও তিতলি বসে বসে আলোচনা করছিল এরপর কি করবে। রঞ্জন বলে 6 লাখ টাকা কোথা থেকে নিয়ে আসবো। তিতলি উত্তর দেয় এতটুকু যৌতুক তো সে রঞ্জন
রঞ্জনকে পাইয়েই দেবে। তার বাবা তো আর তাকে খালি হাতে পাঠাবে না। রঞ্জন জিজ্ঞেস করে সব ঠিক আছে, কিন্তু অ্যাডভান্স 2 লাখ টাকা কোথা থেকে আসবে? পরের দিন সকালে তিতলি রঞ্জনকে সাথে নিয়ে বাজারে আসে। রঞ্জন জিজ্ঞেস করে এখন তো বলো কেন এসেছি? তিতলি জানায় সে তার মায়ের 4 তোলা দিয়ে বানানো হার চুরি করে এনেছে, এমনিতেও পরে তাকেই তো দিত। রঞ্জন অবাক হয়ে বলে তাই বলে তোমার মায়ের হার বেচে দেবে? তিতলি উত্তর দেয় বেচবো না, বন্ধক রাখবো। আর এতই যখন সমস্যা তাহলে তোমার মায়েরটা চুরি করে আনো। রঞ্জন বলে বন্ধক যখন রাখছো তোমার মায়েরটাই রাখো, আমার মায়েরটা চুরি করলে আবার আমাকে সহ বাবাকেও মারবে। তারা একটি দোকানের ভেতরে যায় হার বন্ধক রাখার জন্য। তখন জানতে পারে হারটা সেই লোকের দোকানেরই, সে তিতলির বাবাকেও চেনে। এই তো কিছুদিন আগে তিতলির বাবা তিতলির জন্য 2 সেট গহনা পছন্দ করেছেন। তিতলি পরিস্থিতি বুঝতে পেরে দোকানদারকে বলে দেখুন আঙ্কেল, যদি আপনি হার বন্ধক রেখে টাকা না দেন তাহলে আমার বিয়ে ভেঙে যাবে। তখন বাবা তো আর ওই 2 সেট গহনা কিনতে আসবে না। তিতলির নিশানা একদম সঠিক জায়গায় গিয়ে লেগেছিল। দোকানদার তাদের 2 লাখ টাকা দিতে রাজি হয়ে যায়। অ্যাডভান্স টাকাটা তারা কোনো না কোনোভাবে ম্যানেজ করেই ফেলেছিল, যার সব অবদান তিতলির। দৃশ্যপট পরিবর্তন হয় 4 দিন পর। রঞ্জনের মামা তাকে ঘুম থেকে উঠিয়ে জানায় ভগবান দাস তার টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। রঞ্জন কথাটা হজম করতে পারে না। মামা বলে গত 3 দিন ধরে অফিস বন্ধ, ভগবানকে কেউ দেখেনি। রঞ্জন দ্রুত বাইক চালিয়ে ভগবানের অফিসে পৌঁছে দেখে সত্যি সত্যি অফিস বন্ধ। নিজে নাচ শেখানোর লোকটাও তার কোনো খবর জানে না। রঞ্জনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সন্ধ্যায় ঘাটে বসে সে আর তিতলি কথা বলছিল। তিতলি বলে অনেক কষ্টে মায়ের হার দিয়ে টাকাটা জোগাড় করেছিলাম, টাকা হার এবং চাকরি সব গেল। তিতলি সেখান থেকে চলে যায়, কিন্তু রঞ্জন কোনো কথা বলতে পারে না। সে চুপচাপ ঘাটেই বসে থাকে। পরের দিন রঞ্জন মন মরা হয়ে তার মামা ও কাজের লোক সহ একটি দোকানে বসেছিল। তখন সেই দোকানের একজন কর্মচারী এসে তাদের লাড্ডু দিয়ে যায়। মামা কারণ জিজ্ঞেস করলে দোকানের মালিক জানায় তার বৌমার বাচ্চা হয় না, ডাক্তার দেখিয়েও কোনো কাজ হয়নি, তাই সে মানত করেছে বাচ্চা হলে সে তার মাথার সব চুল ফেলে দেবে। কথাটা শুনে রঞ্জনদের কাজের লোক বলে রঞ্জনেরও এমন একটা মানত করা উচিত। রঞ্জন কোনো প্রকার ইন্টারেস্ট না দেখিয়ে সেখান থেকে উঠে চলে যায়, কিন্তু দেখা যায় সে সত্যি সত্যি মন্দিরে মানত করতে পৌঁছে গিয়েছে। সমস্যা হলো রঞ্জন ডিসাইড করতে পারে না যে সে চাকরি পেলে কি মানত পূরণ করবে। তখন সে মন্দির থেকে বের হয়ে বাইরে বসে থাকা একজন পণ্ডিতকে জিজ্ঞেস করে তার কি মানত করা উচিত। পণ্ডিত তো প্রথমেই 101 টাকার দক্ষিণা নেয়, তারপর বলে দুধ কিনে পরিষ্কার মনে সেটা অর্পণ করে বলো যদি চাকরি পেয়ে যাও তাহলে একটা সৎকর্ম করবে। রঞ্জন বলে এত সহজ। সে খুশি মনে দুধ কিনতে চলে যায়। দৃশ্যপট পরিবর্তন হয়। রঞ্জনের মা তার আচারের ব্যবসার কাজ সামলাচ্ছিল। সে রঞ্জনকে মনমরা হয়ে বসে থাকতে দেখে বলে চিন্তা করিস না, অন্য একটা চাকরি নিশ্চয়ই পেয়ে যাবি, আর অন্য একটা মেয়েও। তারপর রঞ্জনের পাশে বসে তাকে ভালোভাবে বোঝায় জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না। তার মা যেতেই রঞ্জনের কাছে একটি ফোন আসে, কিন্তু সে ফোন রিসিভ করছিল না। কিন্তু ফোন বেজেই যাচ্ছে দেখে সে বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে। ফোনের অপর পাশ থেকে ভগবান দাস কথা বলছিল। ভগবান বলে সে আসলে লখনৌ গিয়েছিল রঞ্জনের চাকরির বিষয়টা দেখতে, এবং সুখবর হলো তার চাকরিটা হয়ে গিয়েছে। অন্যদিকে পাত্রপক্ষ তিতলিকে দেখতে এসেছে। তিতলির বাড়ির সবাই বিয়ের দিন তারিখ ঠিক করতে ব্যস্ত ছিল। এমন সময় রঞ্জন তিতলির বড় বোনকে ফোন করে জানায় তার সরকারি চাকরি হয়ে গিয়েছে। তিতলির বোন কথাটা তিতলিকে বলতেই তিতলির খুশি কে দেখে। সে তখনই বিয়েটা ভেঙে দেয়, কিন্তু তিতলির বাবা ও দুলাভাই এখনো তার সাথে রঞ্জনের বিয়েতে রাজি ছিল না। তিতলির বাবা বলে সময় তো আরো আগেই শেষ হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই রঞ্জন একদম সেজেগুজে নিজের পরিবার সহ তিতলির বাড়িতে এসে হাজির হয়। পূরণ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে তিতলির বাবা বিয়েতে মত দিয়েছিল। তাদের জন্মপত্রী মিলিয়ে পণ্ডিত মশাই জানায় এই মাসের 30 তারিখ বাদে অন্য কোনো শুভ মুহূর্ত নেই। 30 তারিখ বিয়ে না করালে আর একদম পরের বছর। তিতলির দুলাভাই বলে ওঠে তাহলে পরের বছর ঠিক করুন, এত অল্প সময়ে বিয়ের এত কাজ সম্পূর্ণ করব কিভাবে। সাথে সাথেই তিতলি বলে ওঠে 30 তারিখই ঠিক আছে। তারপর তার বাবাকে আহ্লাদ দেখিয়ে রাজি হয়ে যেতে বলে। তিতলির মা ও 30 তারিখ বিয়েতে মত দিলে অবশেষে তাদের বিয়ে ফিক্সড হয়ে যায়। দুই পরিবারই বেশ জোরে সোরেই বিয়ের আয়োজন করতে শুরু করে দিয়েছিল। বিয়ের আগের দিন সকালে একটি ব্রাউন টি শার্ট পরে রঞ্জন বাইরে আসতেই দর্জি তাকে বিয়ের শেরওয়ানি পরিয়ে দেয়, যেটা একদমই ফিট হয় না। তারপরও সে বেশ আনন্দ নিয়ে নিজের গায়ে হলুদ উপভোগ করছিল। আমরা দেখতে পাই ডেকোরেটরের হাতে লেগে একটি ফুলের টব নিচে পড়ে ভেঙে গিয়েছে। রাতে শেষবারের মতো রঞ্জন ও তিতলি লুকিয়ে লুকিয়ে দেখা করে। তারা বিয়ের পরে কি কি করবে, সবকিছু কেমন হবে, এই সব নিয়ে ডিসকাস করতে থাকে। পরের
দিন সকালে রঞ্জন ব্রাউন টি শার্ট পরে বাইরে এসে দেখে সবাই হলুদ জামা পরে ঘুরছে। দর্জি আজও তাকে লুজ ফিট শেরওয়ানি পরিয়ে দেয়। রঞ্জন কমপ্লেইন করলে দর্জি বলে কালকের আগেই ঠিক করে দেবে। রঞ্জন উত্তর দেয় কিন্তু বিয়ে তো আজকে। দর্জি বলে আমাকে যে বললো 30 তারিখ। রঞ্জন বলে আজকেই তো 30। এরই মাসে তার বাবা চলে আসায় রঞ্জন আর কথা বাড়ায় না। সে তার মাকে গিয়ে বলে এখন এইসব করছো কেন? মা উত্তর দেয় কারণ আজ তোর গায়ে হলুদ। এখানেও 29 ও 30 নিয়ে রঞ্জন কনফিউজ হয়ে যায়। সবাই ভাবে রঞ্জন বিয়ের জন্য বেশি এক্সাইটেড, তাই হয়তো তারিখই ভুলে গিয়েছে। রঞ্জন ফোনে তারিখ চেক করছিল। ঠিক 9টা 25 মিনিটে টপটা নিচে পড়ে গতকালকের মতোই ভেঙে যায়। বেচারা রঞ্জন ভালোভাবে ক্যালেন্ডারে তারিখটা দাগিয়ে রাখে। সে বাইরে এসে ক্যারির কাছ থেকে আবারও কনফার্ম হয় আজ 29 তারিখ। সে যখন ক্যারিকে জানায় এসব সে আগেও দেখেছে, তখন ক্যারি বলে হয়তো তার ডেজাভু হচ্ছে, যেখানে মনে হয় এইসব হয়তো আগেও হয়েছে কিন্তু আসলে হয় না। আই এম শিওর আপনারা সবাই কখনো না কখনো এমনটা এক্সপেরিয়েন্স নিশ্চয়ই করেছেন। করে থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। বিয়ে বাড়িতে অনেক কাজ থাকায় ক্যারি রঞ্জনকে কাপড় ডাই করতে পাঠিয়ে দেয়। রঞ্জন কাপড় ডাই করতে দিয়ে যাওয়ার সময় একজন দোকানদার জিজ্ঞেস করে কি নতুন বর, কোথায় যাচ্ছ? রঞ্জন একটু দাঁড়িয়ে তার সাথে কথা বলে যাওয়ার সময় গোবরে পা দিয়ে ফেলে। সে জুতা পরিষ্কার করার সময় তার মামা এসে জানায় সে রঞ্জনের জন্য একটা সারপ্রাইজ ব্যাচেলর পার্টির আয়োজন করেছে। রাতে পার্টি করে সকালে ঘুম থেকে উঠে রঞ্জন দেখে সে ব্রাউন টি শার্ট পরা। সে আজও বাইরে এসে দেখে হলুদেরই আয়োজন চলছে। সে দৌড়ে ঘরে ঢুকে ক্যালেন্ডার দেখে বেহুশ হয়ে যায়, কারণ সেখানে কোনো তারিখই দাগানো ছিল না। রঞ্জনের যখন জ্ঞান ফেরে তখন সে সবার আগে তারিখ জিজ্ঞেস করে। সে জানতে পারে আজও 29 তারিখ। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে সে বিগত 2 দিন ধরে 29 তারিখেই আটকে আছে, 30 তারিখ আর আসছে না। কিন্তু সবাই ভাবে তার মনে হয় মাথা খারাপ হয়ে গিয়েছে। সে সবাইকে নিয়ে সেই টবের কাছে এসে বলে ওটা এখনই নিচে পড়বে, কিন্তু ডেকোরেটর নিচে থাকায় সেটা তখন নিচে পড়ে না। বিরক্ত হয়ে রঞ্জনের বাবা মা রঞ্জনকে ডাক্তারের কাছে নিয়ে আসে। রঞ্জন কাউকেই বোঝাতে পারছিল না যে তার সাথে আসলে কি হচ্ছে। রঞ্জন বাইরে এসে তার মামাকে বলে সে 29-এ আটকে আছে। সে কিভাবে কথাটা বোঝাবে? তার মামা জিজ্ঞেস করে কিন্তু সে কি কারণে 29-এ আটকে থাকবে? তখনই রঞ্জন সে মানত করা দোকানদারকে দেখতে পায়, যার বৌমা গর্ভবতী হওয়ায় তার মানত পূর্ণ করছে। কাহিনী অতীতে ফিরে যায়। সে শিবলিঙ্গে দুধ ঢালতে ঢালতে বলেছিল চাকরিটা হয়ে গেলে সে একটা ভালো কাজ করবে। রঞ্জন বুঝতে পারে সে যতদিন ভালো কাজ না করবে ততদিন এই 29 শেষ হবার নয়। সে তার মামাকে সব খুলে বলে। তার মামা চিন্তা করছিল এর সমাধান কি হতে পারে। এমন সময় তিতলি তার বড় বোন সহ সেখানে হাজির হয়। রঞ্জন তাকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করে যে সে চাকরির জন্য মানত করেছিল, যেটা পূর্ণ না হওয়ায় সে 29-এ আটকে গিয়েছে। তার কথা শুনে তিতলি রেগে যায়, বলে বিয়ে করার ইচ্ছা না থাকলে বলে দাও, এইসব কি ধরনের ফাজলামো। তিতলির বড় বোন তাকে শান্ত করে বলে এমনও তো হতে পারে রঞ্জন সত্যি বলছে, রঞ্জনের উচিত একটা ভালো কাজ করে দেওয়া। অনেক আলোচনা গবেষণার পর ঠিক করা হয় গোমাতাকে রুটি গুড় খাওয়ানো হবে। এর থেকে পুণ্যের আর কি আছে? যেই ভাবা সেই কাজ। সে গরুকে গুড় রুটি খাইয়ে দেয়। কিন্তু পরের দিন আবারও 29 তারিখ। এবার সে ব্রাহ্মণ ভোজ করায় কিন্তু কোনো কাজ হয় না। কবুতরদের খাবার দেয়, কোনো কাজই হয় না। ঋষিমুনি বেটে খেয়েও 30 আর আসে না। সে এক প্রকার পাগল হয়ে গিয়েছিল। একদিন সারা রাত জেগে থাকার ট্রাইও করে কিন্তু শেষ মুহূর্তে ঘুমিয়ে পড়ে। আর আবারও 29। এমনই এক 29 তারিখে ক্যারি তার বয়ফ্রেন্ড সুশীলের সাথে রোমান্স করার সময় রঞ্জন তাদের দেখে ফেলে। ব্যাস, সে নিজের ফ্রাস্ট্রেশন সুশীলের উপর ঢেলে দেয়। আজও সে বাজারে যায়। দোকানদার ডাক দিলে রঞ্জন বলে ওঠে রোজ রোজ তোকে বলতে হবে নাকি আমি কোথায় যাচ্ছি। আজও সে মামা ও তিতলিকে সব বলছিল। কিন্তু রঞ্জন অনেক বেশি বিরক্ত হয়ে যায়। রাতে সে মন্দিরের বাইরে সেই পণ্ডিতের কাছে আসে যে তাকে ভালো কাজের মানত করতে বলেছিল। পণ্ডিত আজকেও আগে 501 টাকা গুরু দক্ষিণা নিয়ে নেয়, কারণ সমস্যা যত বড় গুরু দক্ষিণাও তত বেশি। পণ্ডিত বলে হতে পারে জেনে না জেনে রঞ্জন হয়তো কারোর মনে কষ্ট দিয়েছে, তাই রঞ্জনের এমন অবস্থা। পরের দিন থেকেই রঞ্জন একদম ভদ্র ছেলে হয়ে যায়। সবার সাথে ভালো ব্যবহার করে, এমনকি একদম শুদ্ধ হিন্দিতে কথা বলতে শুরু করে যাতে অভদ্র ভাষার প্রয়োগ না হয়ে যায়। রঞ্জন তাদের বাসার কাজের লোক ও তার মামার সাথে বসে বসে ভাবতে থাকে পুরো বেনারসে রঞ্জন আর কার মনে কষ্ট দিতে পারে। এবার রঞ্জন তিতলির বাড়িতে এসে তার বাবার কাছেও ক্ষমা চেয়ে নেয়। দুলাভাই একটু গরম দেখালে রঞ্জন তাকেও সরি বলে। কিন্তু পরের দিন আবারও 29। রঞ্জন প্রচন্ড হতাশ হয়ে পড়ে। সে বাড়ি থেকে বের হয়ে মদের দোকানে গিয়ে মদ খায়। তারপর একটি ব্রিজের উপর উঠে আত্মহত্যা করার চেষ্টা করে। বেঁচে থেকেই বা কি হবে, সে তো সেই 29-এ আটকে গিয়েছে। কিন্তু রঞ্জন মদ খেয়েও লাফ দেওয়ার সাহস জোগাড় করতে পারে না। সে দেখে তার পাশেই আরো একটি ছেলে। সে কিছু বোঝার আগেই ছেলেটা ব্রিজ থেকে লাফ দেয়।
তাকে বাঁচাতে রঞ্জনও লাফ দেয়। সে ছেলেটাকে বাঁচিয়ে নদীর পাড়ের একটি দোকানে এনে বসায়। রঞ্জন জানতে পারে ছেলেটার নাম হামিদ আনসারি। হামিদের গ্রাম অনেক দূরে, সে বিগত কয়েক বছর ধরে এখানেই থাকছে। হামিদ আত্মহত্যা করতে চাইছিল কারণ তার একটা সরকারি চাকরি হচ্ছে না। রঞ্জন খুশি হয়ে বলে তার যদি একটা সরকারি চাকরি হয়ে যায় তাহলে সে আর আত্মহত্যা করবে না, তাই তো? হামিদ অবাক হয়ে বলে, চাকরি হয়ে গেলে আত্মহত্যা করবো কেন? রঞ্জন তার কাঙ্ক্ষিত সৎকর্ম পেয়ে গিয়েছিল। সে হামিদকে সাথে নিয়ে ভগবান দাসের অফিসে চলে আসে। হামিদ যখন জানতে পারে টাকা দিয়ে চাকরি করতে হবে তখন সে মানা করে দেয়। সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় না তার কাছে টাকা আছে আর না সে টাকা দিয়ে চাকরি করবে। ভগবান দাস হামিদের কাছে তার নাম এবং বয়স জিজ্ঞেস করে, তারপর তাকে বাইরে অপেক্ষা করতে বলে। রঞ্জন বলে, হামিদ অনেক ভালো ছেলে, একটা চাকরির ব্যবস্থা কি করা যায় না? ভগবান দাস জানায় সে যদি চাকরি ছাড়ে তাহলেই হামিদের চাকরি হয়ে যাবে, কারণ হামিদই সেই 15 নম্বর ক্যান্ডিডেট যার নাম সরিয়ে ভগবান দাস রঞ্জনের নাম ঢুকিয়েছে। পরের দিন অর্থাৎ আরো এক 29 তারিখে রঞ্জন তার মামা ও তিতলিদের হামিদের সমস্যার কথা খুলে বলে। সে চাকরি ছাড়তে চাইছিল কিন্তু তিতলি বা মামা কেউই রাজি হয় না। মামা বলে, চাকরি ছেড়ে দিলে তোর বিয়ে হবে না, আর বিয়ে না হলে তুই আত্মহত্যা করবি। তুই যদি মরেই যাস তাহলে আমি হামিদকে মেরে ফেলবো। ওর মরা যখন নিশ্চিত তখন খামোখা চাকরি ছাড়বি কেন? রঞ্জন কারোর কথা না শুনে ব্রিজে চলে আসে হামিদকে বাঁচাতে। তার পিছু পিছু বাকিরাও সেখানে চলে আসে। রঞ্জন হামিদকে বাঁচিয়ে তো নেয় কিন্তু হামিদ তার কোনো কথা শুনতেই রাজি ছিল না। এইভাবেই রোজ হামিদ আত্মহত্যা করতে যায় আর রঞ্জন তাকে বাঁচাতে থাকে। বেশ কয়েকদিন এমন হওয়ার পর রঞ্জন বিরক্ত হয়ে হামিদকে কিডন্যাপই করিয়ে নেয়। হামিদ কিছু বলার আগেই রঞ্জন বলে সে হামিদের নাম, গ্রাম সবকিছু জানে। হামিদ যথেষ্ট শিক্ষিত ও স্মার্ট ছেলে, অন্য একটা চাকরি করলেই তো হয়, এই চাকরির পেছনেই কেন হাত ধুয়ে পড়ে আছে? হামিদ রঞ্জনকে জানায় তাদের গ্রামে পানির অনেক সমস্যা, চাষের পানির সমস্যা তো ছিলই, এখন খাবার পানিরও সমস্যা। সে বেনারসে আসার আগে গ্রামের সবার সামনে প্রতিজ্ঞা করেছিল সে লেখাপড়া করে সেচ বিভাগে চাকরি করে গ্রামের সমস্যা সমাধান করবে। সেই অনুযায়ী পড়াশোনা করছিল। এইবারের পরীক্ষাটা অনেক ভালো হয়েছিল, তাই তার বাবা রেজাল্টের আগে গ্রামে মিষ্টি বিলি করেছে, কিন্তু দেখা যায় তার তো নামই আসেনি। সব শোনার পর রঞ্জনের কেমন যেন গিল্ট ফিল হয়। সে তিতলিকে জানায় সে চাকরি ছেড়ে দেবে। তিতলি রাগে দুঃখে বলতে থাকে, কাল বিয়ে আর আজ বলছো চাকরি ছেড়ে দেবে? তারপর বলে, যা খুশি করো, কিন্তু এই মাসের 30 তারিখে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি আত্মহত্যা করব। তিতলি রঞ্জনকে জড়িয়ে ধরে বলে, আমাকে যতটা শক্ত মনে করো আমি এতটাও শক্ত নই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না রঞ্জন। রঞ্জন যখন তার মামার কাছে পৌঁছায় তখন জানতে পারে তারা হামিদকে ছেড়ে দিয়েছে। রঞ্জন তাড়াতাড়ি ব্রিজের দিকে যেতে থাকে কিন্তু আজ তার পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। হামিদ মারা গিয়েছিল, যেটা রঞ্জনকে আরো বেশি আহত করে। সে মন্দিরে গিয়ে বলতে থাকে, আমি তো শুধু তিতলিকে চেয়েছিলাম, এই চাকরি আমার লাগবে না, শুধু তিতলি হলেই চলবে। একদিকে হামিদ, অন্যদিকে তিতলি। রঞ্জন বুঝে উঠতে পারে না তার কি করা উচিত। তখন সেই পণ্ডিতের সাথে তার দেখা হয়ে যায়, যে তাকে উপদেশ দেয়, কর্ম করো, কর্মফলের চিন্তা করো না। রঞ্জন গিয়ে হামিদের সাথে দেখা করে। পরের দিন রঞ্জনের ঘুম ভাঙে নীল রঙা একটা টি শার্ট পরা অবস্থায়। রঞ্জন খুশি হয়ে যায় কিন্তু পরক্ষণে সে মুষড়ে পড়ে। রঞ্জন বাইরে এসে দেখে সবাই গায়ে হলুদ নয় বরং বিয়ের আয়োজন করছে, অর্থাৎ সে টাইম লুপ থেকে বেরিয়ে এসেছে। রঞ্জন সবাইকে কিছু একটা বলতে চায় কিন্তু দুই পক্ষই বিয়ের আয়োজনে ব্যস্ত ছিল। অবশেষে রঞ্জন বরযাত্রী নিয়ে তিতলির বাড়িতে চলে আসে, যেখানে তিতলি বউ সেজে তার জন্য অপেক্ষায় ছিল। একজন রঞ্জনকে নাচার জন্য জোর করলে রঞ্জনের সহ্যের বাঁধ ভেঙে যায়। সে পাগলের মতো নাচতে শুরু করে। তারপর এগিয়ে এসে তিতলির বাবার সামনে হাত জোর করে বলে, আমাকে মাফ করবেন কিন্তু আমি এই বিয়েটা করতে পারবো না। কারণ হিসেবে জানা যায় রঞ্জন তার সরকারি চাকরিটা সত্যি সত্যি হামিদের জন্য ছেড়ে দিয়েছিল। তিতলি এসে রঞ্জনকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করলো। তার যদি তিতলিকে বিয়ে করার ইচ্ছা নাই ছিল তাহলে সে বলে দিতে পারতো, এত তামাশা তো আর হতো না। তিতলির মনে হচ্ছে বিয়েটা করার ইচ্ছা তার একারই ছিল, রঞ্জন কখনোই তাকে বিয়ে করতে চায়নি। রঞ্জন কিছু বলতে চায় কিন্তু বলে উঠতে পারে না। সবাই মিলে রঞ্জনকে দোষারোপ করতে শুরু করে। ঠিক সেই সময়ে সেখানে ভগবান দাস উপস্থিত হয়। সে বলে এই স্বার্থপর সমাজে একমাত্র রঞ্জনই নিঃস্বার্থ, তাই এই সমাজ তাকে সহ্য করতে পারছে না। সে অনেক মানুষের চাকরি পাইয়ে দিয়েছে কিন্তু রঞ্জনের চাকরি ছাড়ার পর সে যে খুশিটা অনুভব করেছে এটা সে আগে কখনো অনুভব করেনি। ভগবান দাসের কথাগুলো শোনার পর সবাই নিজেদের ভুল বুঝতে পারে। তিতলির বাবা ও দুলাভাই এগিয়ে এসে রঞ্জনের সাথে তিতলির বিয়ে দিতে রাজি হয়ে যায়। আর এখানেই এই মুভিটার একটা সুন্দর হ্যাপি এন্ডিং হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।